ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও এপিসোড। আজকে আমরা দেখব বগুড়ার জেলার মহস্থানগড়ের কিছু নিদর্শন। এর জন্য আমরা বগুড়া জেলার সাতমাথা থেকে মাটিঢালি গিয়ে নামলাম অটোতে। সেখান থেকে মহস্থানগড়ে উদ্দেশ্যে রওনা দিলাম। 15 টাকা ভাড়া দিয়ে মহস্থানগড়ে পৌঁছালাম। তারপর সেখান থেকে আমরা 10 টাকা ভাড়া দিয়ে অটোতে উঠে যাচ্ছি মহস্থানগড় দেখতে। আপনারা এখন ভিডিওতে যে ওয়াল দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওই সময়কার রাজা পরশুরামের রাজধানী পুণ্ড্রনগর রাজধানীর দেওয়াল প্রাচীর। সবচেয়ে অবাক করা বিষয় যে এই পুণ্ড্রনগর রাজধানী যখন ছিল তার পুরো চারপাশে এই প্রায় 8 থেকে 10 ফিট পুরো চওড়া প্রাচীর ছিল। আমরা এখন চলে আসছি মহস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরে। এখানে একটা 30 টাকা মূল্যর টিকিটের বিনিময়ে আপনি এই জাদুঘরে ঢুকতে পারবেন। তো আমরা চলুন আপাতত জাদুঘরের ভেতরে ঢুকে যাই, দেখি কি আছে। প্রথমে ঢুকতেই সুন্দর একটা রাস্তা, একটি পাথরের এই যে গেটটি দেখতে পাচ্ছেন এটা মূলত পাথরের গেট। 11 শতকের পাথর দিয়ে তৈরি দরজার গেট। এরপরটাও পাথরের গেট। এটা আপনি দেখতে পাচ্ছেন মহস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরের ভেতরের অবস্থা। আমরা প্রথমে এখানেই ঢুকেছিলাম মহস্থানগড়ে ভিজিটের জন্যে। তো আমরা আগাইতে থাকলাম। ভেতরটাতে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, অনেক সুন্দর সুন্দর ফুল আছে। ফুলগুলো দেখলে আপনার ছবি তুলতে ইচ্ছা করবে। বিভিন্ন জায়গা পাথরের বসার জায়গা আছে। এটা আর একটা পাথরের গেট। সামনেই দেখতে পাচ্ছেন মহস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এবার ওটা জাদুঘরের ভেতরে যেহেতু ক্যামেরা নিষেধ ছিল, তো আমরা ক্যামেরা দিয়ে কোনো ছবি তুলতে পারিনি। সেখান থেকে আমরা চলে এসেছিলাম পুণ্ড্রনগর রাজধানীর সীমানার যে দেওয়াল, সেই দেওয়ালের উপর। সেই দেওয়াল অত্যন্ত চওড়া দেওয়াল, প্রায় 8 ফিট, কোথাও কোথাও 9 ফিট চওড়া দেওয়াল। এবং সম্ভবত এখনও এই দেওয়ালটা নিচ থেকে দেখলে প্রায় 10 ফিট উঁচু আছে। ওই সময়টাতে যে রাজা ছিল তার সময়টাতে আরও হয়তো অনেক বেশি ছিল। আপনি একটা ব্যাপার চিন্তা করেন যে একটা রাজধানীর চারপাশে এরকম মোটা সীমানা প্রাচীর দিলে রাজ্য কতটা সুরক্ষিত থাকে। সেই সময়ে আজ থেকে 1100-1200 বছর আগে, 7ম-8ম শতাব্দীতে এই পুণ্ড্রনগর রাজধানী ছিল, যেটা বগুড়া জেলায় এখন অবস্থিত মহস্থানগড় নামক জায়গায়। আপনারা সবাই পরিচিত আছেন। তো আমি হাঁটতে হাঁটতে এই সীমানা প্রাচীরের প্রায় অর্ধেকটা কাভার করেছিলাম। প্রত্যেক জায়গায় পোড়া ইট। পাশেই দূরে দেখা যাচ্ছে যে মহস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘরের থেকে মাটিঢালি মহস্থানে আসার যে রাস্তাটা, চারপাশে সবুজ অনাবিরাম দৃশ্য। আর লোকমুখে আমি শুনলাম যে এই পুণ্ড্রনগর রাজধানী যেটা ছিল তার প্রায় 500 একরের বেশি জমি এখানে ছিল। এখানে রাজা পরশুরামের রাজবাড়ি আছে, জিয়তকুণ্ড আছে এর মধ্যে। আরও বিভিন্ন প্রশাসনিক, ওই সময়কার যেসব প্রশাসনিক দপ্তর রাজার দরকার ছিল সেগুলো এখনও ধ্বংসাবশেষ আছে। আমরা একে একে সবই দেখব আশা করা যায়। তাতে হাফ কিলোর বেশি পথ আমি হেঁটেছি পুরাতন এই প্রাচীরের উপর দিয়ে।
নিচ দিয়েও পথ আছে, আপনি ইচ্ছা করলেই দেখতে পারবেন। চমৎকার। চারপাশটাতে যদিও এখন ক্ষেত, এখন তো আর কোনো রাজার বাড়ি কিংবা রাজার সেই কাচারি দরবার কিছুই নেই, শুধু সবগুলোই এখন চারপাশে ক্ষেত। কারণ 1200 বছর আগের রাজ্য ছিল, এখন সেটা নেই। কিন্তু কিছু নিদর্শন এখনও রয়ে গেছে, যার জন্যে মস্তানগড় খুবই বিখ্যাত। অনেকে মহাস্থানগড়ে যায় এই দৃশ্যগুলো দেখার জন্যে। মহাস্থানগড়ে গেলে আপনি আরও যে দৃশ্যগুলো দেখতে পারবেন, ওখানে আশপাশে আছে ভাসুবিহার, বৈরাগীর ভিটা আছে বইলা। এখন আমরা চলে আসছি জিয়তকুণ্ডুর কাছে। এইটা হচ্ছে জিয়তকুণ্ডু। কথিত আছে যে রাজা পরশুরামের সাথে যতই যুদ্ধ লাগুক, শাহ সুলতান বকলির তার সমস্ত নিহত সৈন্য এই জিয়তকুণ্ডুতে ফেললে অলৌকিকভাবে নাকি তারা প্রাণ ফিরে পেতেন, এবং রাজা পরশুরামকে যুদ্ধে হারানো এক পর্যায়ে খুবই কঠিন কাজ ছিল। তো এই জিয়তকুণ্ডুর পানি বা জলে কি একটা অলৌকিক বিষয় তখন ছিল, কথিত আছে। তার ফলেই রাজা পরশুরামের সমস্ত সৈন্য প্রাণ ফিরে পেত। যাই হোক, অনেক শুনেছি, আজ দেখতে আসলাম। এবার আমরা চলে এসেছি রাজা পরশুরামের রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ দেখতে। এটা উপরে লেখাই আছে ছোট ছোট করে, রাজা পরশুরামের রাজপ্রাসাদ। ভেতরে কিছু লেখা আছে, এগুলো প্রিন্টটা ভালো না, মানে অনেক দিনের পুরাতন, এই জন্য ভালো দেখা যাবে না। তো চলুন, আমরা এটা সিঁড়ি, ওঠার সিঁড়ি, আপনারা দেখতেই পাচ্ছেন ওটা সিঁড়ি। সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে চারপাশে যে স্ট্রাকচার, এটা মূলত দেখা যাচ্ছে চারপাশে সমান স্ট্রাকচার। এটা মূলত বাড়ির প্রাসাদের সীমানা প্রাচীর। আমি এই সীমানা প্রাচীরের উপর দিয়ে একটু হাঁটতে থাকলাম। আশপাশটা এখন প্রচুর ক্ষেত খামার হয়ে গেছে, কিন্তু এই শুধু প্রত্নস্থল হিসেবে এই বাড়িটুকু জায়গাটুকু সরকার সংরক্ষণ করে রেখেছে। আসে অনেকেই ঢাকা দূর দূরান্ত থেকে যারা দেখেনি, তারা এটা দেখতে আসেন। প্রাচীন নিদর্শন, মানুষের আগ্রহ থাকে, তাই মানুষজন আসেন। এখানে দেখা গেলো যে 4 থেকে 5টা ঘর আছে, ঘরের স্ট্রাকচার দাঁড়ানো আছে। দক্ষিণ দিকে একটি, উত্তর দিকে একটি, পূর্ব দিকে একটি এবং পশ্চিম দিকে একটি, মানে 4টা প্রাসাদ ছিল, দেখে বোঝাই যাচ্ছে। এই সাইডটাতে একটা রুম সদৃশ্য একটা হয়তো কিছু ছিল, ওই পাশটাতে আর একটা রুম সদৃশ্য ছিল, যেটা একটু দূর থেকে দেখা যাচ্ছে। ওইদিকে আর কিছু নাই। উত্তর দিকে, এইদিকে পূর্ব দিকের ঘরটা, দক্ষিণ দিকে একটা ঘর, আর পশ্চিম দিকে একটা ঘর, মাঝখানটাতে ফাঁকা, হয়তো উঠান ছিল। প্রাসাদ, চারপাশে 4টা প্রাসাদ ছিল সেই সময়টাতে। এইটাই এখন রাজা পরশুরামের রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ আর কি। তো এগুলো আপনারা আসলে, এখানে মহাস্থানগড়ে আসলে দেখতে পারবেন। তার একটু অদূরেই আছে শাহ সুন্দর বকলির মহিষার ওরের বাসস্থান আছে। আমরা একটু পরে সেরে যাব। এটা পরশুরামের বাসস্থানের সামনের দৃশ্য, আপনারা দেখুন। সামনের দৃশ্য ধ্বংসাবশেষের মানে বেদি, মানে বেজমূলটা আছে এই পর্যায়ে। আমরা এই পথ দিয়ে আগাতে থাকলাম। দেখি সামনে আমরা কোথায় যেতে পারি। এখন আমরা যে পথ দিয়ে আগাচ্ছি, এটা মূলত ওই যে পরশুরামের যে রাজপ্রাসাদের যে সীমানা প্রাচীর, সেই দিকে আমরা আগাচ্ছি। আমরা পূর্বেও আপনাকে দেখাইছি, এই যে এদিকে রাজপ্রাসাদ, এদিকে উত্তর দিকটা চলে গেছে, সেদিকটা আমরা একটু আগে যাই। সেটা যে আপনারা দেখতে পারবেন যে রাজধানীতে প্রবেশের যে একটা সিংহ দরজা ছিল পরশুরামের,
সেটাও ওখানকার স্ট্রাকচারটা এখনও সুন্দর আছে। দুই পাশটাতে সুন্দর করে ঘের করে একটা অবয়ব করা আছে, যার নিচের অংশটা, উপরের অংশ তো ধ্বংসপ্রাপ্ত হয়েই গেছে, নিচের অংশটা আছে। দেখলে আপনারা কিছু স্ট্রাকচারটা অনুমান করতে পারবেন। এই যে আমরা চলে এসেছি, এখানে হয়তো সিকিউরিটি বা নিরাপত্তা কর্মী থাকারও একটা ব্যবস্থা ছিল। এই তো এইগুলোতে নিরাপত্তা কর্মীরা থাকতো। আর এইটা ছিল মূল গেট, রাজা পরশুরামের রাজধানীতে ঢোকার জন্য মূল গেট। আপনি দেখতেই পাচ্ছেন দুই পাশে দুইটা দুর্গ টাইপের। এখানে হয়তো মূল গেট, মূল সিংহ দরজা ছিল। দুর্গ টাইপ ছিল এটা। আবার ওই দিকেও কিন্তু সীমানা প্রাচীর চলে গেছে, দেখাই যাচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে সীমানা প্রাচীর চলে গেছে। এটি দিয়ে দক্ষিণ দিক চলে গেল, আমি যেটা দেখলাম দক্ষিণ দিক, আর আমার পেছনে আছে উত্তর দিকে। আপনারা যারা দেখেন নাই তারা আমার ভিডিও দেখলে একটা ধারণা পাবেন। এবার আমি হাঁটতে হাঁটতে একটু উত্তর দিকে যেয়ে দেখি সীমানা প্রাচীর কত দূর দেখা যায়। এর আগেও আমি সীমানা প্রাচীর ধরে হেঁটেছি, আপনারা দেখেছেন। আবার একটু হাঁটছি। এবার সীমানা প্রাচীর ছেড়ে আমি আগাতে থাকলাম মাটির রাস্তা দিয়ে। সামনে দেখি কি দেখা যায়। অনেক লোক এখানে বসে আছে। হ্যাঁ, এখানেও একটা বাড়ির ধ্বংসাবশেষ আছে, একটা বট গাছ আছে উপরে। এটার নাম আমি শুনতে পারিনি। অনেক মাজার ভক্ত অনেকে নাকি শুনেছি এখানে মানত করে। একটা বট গাছ আছে, বট গাছের পাশে একটা, এটা যতদূর শুনেছি পাথর, দুধ পাথর। এটা দুধ পাথরের জায়গা, মানে হয়তো মানুষ এখানেও একটা, যাই হোক, একটা ধ্বংসাবশেষ ছিল, এখনও আছে, কিন্তু একটা পাথর আছে। সেই পাথরের উপরে মানুষজন বিভিন্ন দুধ ঢেলে যায়। বিভিন্ন মানুষের মনোবাসনা থাকলে সেটা মানত করে, পূরণ হলে এসে এখানে দুধ ঢেলে যায়। সবার যার যার যেটাই মঙ্গল কামনা থাকুক, যার যেটা কামনা থাকুক, সেটা এসে এখানে কামনা করে দুধ ঢেলে যায়। এই জন্য এই পাথরটার নাম দুধ পাথর। আমি দেখেছি অনেকেই দুধ নিয়ে আসছে, তারা ঢালছে। যদিও তাদের ভিডিও করতে আমি পারিনি, কারণ অন্যের ভিডিওটা দেওয়া ঠিক না। এখানে কিছু জবা ফুল দিয়ে দুধ দিয়ে অনেকেই রেখে গেছে। সবাই যার যার মনের বাসনা পূরণ করার জন্য এসে দুধ ঢেলে যায়। তো তারপরে আমরা একটু আগাতে থাকলাম। এখানে বিভিন্ন সাধুরা এসে গান বাজনা করছে এই দুধ পাথরের পাশেই। সুন্দর চমৎকার গান হচ্ছিল, আমার খুব ভালো লেগেছে। সেই দুধ পাথরের পাশে যে বটগাছটা সুন্দর, এখনও দেখে একটা অলৌকিক আধ্যাত্মিকতার ছোঁয়া ছোঁয়া ভাব আছে। এখানে প্রতিনিয়তই গান বাজনা চলে। আমরা এখন আরেকটু দূরে দুধ পাথর থেকে উত্তর দিকে একটু হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি। মহিষ শাওয়ারের বাড়ি। মহিষ শাওয়ারের বাড়ির কথাই তো নাম শুনেছি সম্ভবত। ওই যে দূরে দেখা যায়, ওটাই সম্ভবত মহিষ শাওয়ারের বাড়ি। এখানেও পুরাতন কিছু ধ্বংসাবশেষ আছে, অনেকগুলো বট গাছ আছে, পাকুড় গাছ, বট গাছ। চলুন আমরা আগাতে থাকি। মহিষ শাওয়ারের বাড়ি এটার ধ্বংসাবশেষ। এটা গেলে দেখতে পারবেন যে এখানে বাড়ির স্ট্রাকচারটা আছে। চারপাশটা সীমানা, বাড়ির যে দেওয়াল এবং মাঝখান দিয়ে যে প্লাটগুলো ছিল, সেগুলো এখানে গেলে আপনি দেখতে পারবেন। পুরাতন ইট সুরকি দিয়ে বানানো বাড়ির এই যে এই মাঝখানেগুলো, এগুলো বাড়ির মাঝখানের খুঁটিগুলো ছিল, এখন সেগুলো ধ্বংসপ্রাপ্ত। অনেকে ছবি তুলছে,
অনেকে বাচ্চা নিয়ে আসছে, অনেকে পুরো ফ্যামিলি সহ যাচ্ছে এখানে অবসর সময়টা কাটানোর জন্য। প্রচুর লোক হয় ছুটির দিনগুলোতে। আজকে বেশি লোক ছিল না, তারপরেও প্রায় তাতে শখানেক লোক তো ছিলই। যে মহিষাওয়ার বাড়ির স্ট্রাকচারটা আপনারা সহজেই দেখে অনুমান করতে পারছেন। এখানে একটা বিল্ডিং বা দালান ছিল, বোঝাই যাচ্ছে একটা দালান ছিল, যারই বাড়ি থাক ছিল। এখনও 1100-1200 বছর আগের ঘটনা লোকমুখে প্রচলিত, কিন্তু কোনো দলিল দস্তাবেজ নেই। এটার পিছনে আমরা একটু নেমে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধ্বংসাবশেষে যে ওই যে সেই ভাঙা ইটগুলো, পাথর ইট, পোড়ামাটির ফলকগুলো, এর পেছনে আছে একটা আরও একটা পোড়ামাটির দিয়ে তৈরি একটা স্থাপনা। সম্ভবত এটা রান্নাঘর কিংবা প্রক্ষালন গৃহ বা শৌচাগার হিসেবে ব্যবহৃত হতে পারত। যাই হোক, কী ছিল এটা ইতিহাসবিদেরা ভালো বলতে পারবেন, তবে এখনও আছে প্রত্নতাত্ত্বিক দৃশ্য। এরপর আমরা চলে আসলাম যে মাজারে, মস্তান মাজার বা শাহ সুলতান বখলির মাজার। শাহ সুলতান বখলি মহিষাওয়ারের মাজার। আমরা সিঁড়ি বেয়ে একটা একটা পাহাড়ের ঢিবির মতন টিলার উপরে অবস্থিত, আমরা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকলাম। বেশ প্রায় 40-50টি সিঁড়ি আছে, সেগুলো আপনাকে ভাঙতে হবে, তারপরে আপনি মাজার পাবেন। এখানে ওই সময়কে যেসব পীর দরবেশ ছিলেন তাদের কবরস্থানগুলো আছে, তাদের মাজারগুলো আছে, প্রচুর লোক হয়। এদের যারা মুরিদ ভক্ত আছেন, এই যে মাজার শরীফটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে মাজার শরীফের ভেতরে পাশে একটা মসজিদ আছে। এটা মূল মাজার, শাহ সুলতান বখলি মাজার। এটাতে আমি গিয়ে দেখেছি, দূর থেকে দেখেছি। এদিকে একটা দরজা আছে এবং দক্ষিণ সাইডেও একটা দরজা আছে। এখানে নেম প্লেট আছে হজরত শাহ সুলতান বলখি মহিষাওয়ার। এই মহাপুরুষ ইসলাম ধর্ম প্রচার করার উদ্দেশ্যে এসেছিলেন। এগুলো সম্ভবত বিভিন্ন সুফি সাধকদের কবরস্থান যেগুলো আছে, সেগুলো চারপাশে বাধাই করা আছে সুন্দর মনোরম করে ফুল এবং অন্যান্য যেগুলো দেওয়া কার্পেট চাদর দিয়ে ঢেকে দেওয়া আছে। এটা মূল মাজার, শাহ সুলতান বলখির মাজার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।